আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান ফয়সাল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম যুক্তিবিদ্যার একটি ক্লাস নেওয়ার জন্য, এবং আজকে আমরা ক্লাস করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের ২ নম্বর অধ্যায়ে, অর্থাৎ টপিক ৪, যেখানে আমরা পূর্ববর্তী ৩ নম্বর টপিকে শেষ করেছিলাম। আজকে আমরা ৪ নম্বর টপিকটা আসলে শুরু করব। ৪ নম্বর টপিকটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। তাহলে চলুন আজকে আমরা দ্বিকোটিক বিভাগ দিয়ে এই অধ্যায়টা পুনরায় শুরু করছি। আচ্ছা, প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আসলে দ্বিকোটিক বিভাগ থেকে কোন ধরনের প্রশ্ন আসে। কারণ আমরা যখন কোনো একটা টপিক পড়া শুরু করব, তখন যদি আমরা এটাই না জানি, অর্থাৎ এটা না জেনে শুরু করি যে এখান থেকে ক, খ, গ নাকি ঘ কোন ধরনের প্রশ্ন আসে, তখন হয়তো অযাচিত কিছু ইনফরমেশনগুলো রয়েছে, সেই ইনফরমেশনগুলো আমরা অযথাই পড়ে থাকি এবং পরবর্তীতে সেই তথ্যগুলো আসলে আমাদের কোনো কাজে দেয় না, বরঞ্চ আরও বার্ডেন হিসেবে দেখা যায়, অন্য ইনফরমেশনগুলি আমাদের ভুলিয়ে দেয়। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট লজিকে খারাপ করে এই জন্যই যে তারা আসলে জানে না এই টপিক থেকে আসলে কোন ধরনের প্রশ্ন আসবে। তাহলে দেখেন, দ্বিকোটিক বিভাগ থেকে এমসিকিউতে অবশ্যই আসবে, অর্থাৎ দ্বিকোটিক বিভাগ থেকে এমসিকিউতে কিন্তু অবশ্যই আসবে। এমসিকিউর পাশাপাশি সৃজনশীলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? সৃজনশীলে ক এবং খ নম্বর প্রশ্ন আসবে, যে আপনাকে বলতে পারে যে দ্বিকোটিক বিভাগ কি, দ্বিকোটিক বিভাগ আসলে কাকে বলে। বা খ নম্বর আপনাকে যদি এভাবে প্রশ্ন করে অনুধাবনমূলক যে দ্বিকোটিক বিভাগ বলতে আসলে আপনি কি বোঝেন, তাহলে কিন্তু আপনাকে এইভাবে ব্যাখ্যা করে দিতে হবে। কিন্তু সচরাচর যেটা দেখা যায় আসলে এই চ্যাপ্টারে পূর্ববর্তী যে বিষয়গুলো রয়েছে, যেমন যৌক্তিক বিভাগে কিছু নিয়মাবলী রয়েছে, ওই নিয়মাবলী লঙ্ঘনের ফলে কোন ধরনের অনুপপত্তি আসলে উদ্ভব ঘটে, ওই অনুপপত্তি থেকে আসলে গ এবং ঘ নম্বর যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো বেশি এসে থাকে। দ্বিকোটিক বিভাগ থেকে আপনারা এটুকু নিশ্চিত থাকুন, আশা করছি গ এবং ঘ নম্বরে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। কিন্তু পূর্ববর্তী যে টপিকগুলো আপনাদের 3 স্টার করে দিয়েছি, সেই টপিকগুলো কিন্তু আপনারা গ এবং ঘ এর জন্য পড়বেন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে দেখেন, যৌক্তিক বিভাগ আসলে কি, যৌক্তিক বিভাগ কাকে বলে এটা তো আমরা জেনেছি, কিন্তু যৌক্তিক বিভাগে যে আরেকটা ধারা রয়েছে যে দ্বিকোটিক বিভাগ, এই দ্বিকোটিক বিভাগ বলতে আসলে আমরা কি জানি। দেখেন, আমি যদি সহজ ভাষায় আপনাকে আসলে বলি যে দ্বিকোটিক বিভাগ হচ্ছে 2 ভাগে ভাগ করে দেওয়া। দ্বিকোটিক বিভাগ হচ্ছে 2 ভাগে ভাগ করা। আমরা যৌক্তিক বিভাগ বলতে কি জানতাম? যৌক্তিক বিভাগ বলতে আমরা এটা জানতাম, কোনো একটা জাতিকে নিয়েছি, এই জাতিটাকে আমরা একটা প্রিন্সিপালের উপর দাঁড় করিয়ে একটা এবং দুইটা অথবা 3-4টা একের অধিক উপজাতিতে আমরা বিভক্ত করতে পারতাম। কিন্তু দ্বিকোটিক বিভাগ আমাদের বলে যে না, তুমি একের অধিক উপজাতিতে তুমি ভাগ করতে পারবে না। অর্থাৎ দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে এইখানে পার্থক্যটা হচ্ছে, কোনো একটা জাতিকে আমাকে সরাসরি যে কোনো একটি নিয়মের উপর নির্ভর করে, অর্থাৎ একটা মাত্র মূল সূত্রের উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, এখানে 2টি উপজাতি, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর উপজাতি, এটা হচ্ছে 2 নম্বর উপজাতি। যদি কোনো একটা জাতিকে আমি কোনো একটা নীতির ভিত্তিতে শুধুমাত্র 2টা উপজাতিতে বিভক্ত করতে পারি উপশ্রেণীতে, তখনই সেটাকে আমরা কি বলতে পারবো, একটা দ্বিকোটিক বিভাগ হয়েছে বলে আমরা বলতে পারি। এবং দ্বিকোটিক শব্দের, অর্থাৎ দ্বিকোটিক এই যে শব্দটা, এই শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? দেখেন, গ্রিক শব্দ ডিকা, গ্রিক শব্দ ডিকা, এই ডিকা থেকেই কিন্তু যে শব্দটা উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে ডিকটমি, বা অনেকে ডাইকটমি বলে থাকেন। এই ডাইকটমি বা ডিকটমি এই শব্দটির অর্থটি হচ্ছে যে কাটিং ইনটু হাফ, কাটিং ইনটু হাফ, অর্থাৎ সমানভাবে অর্ধেকে ভাগ করে দেওয়া। কাটিং ইনটু হাফ অর্থ হচ্ছে সমানভাবে 2 ভাগে ভাগ করে দেওয়া। অর্থাৎ মনে করেন যে আমি একটা জাতি, অর্থাৎ মনে করেন যে আমি মানুষ, এই মানুষ পদটাকে আমি এখন কি করব, এই পদের যৌক্তিক বিভাগ করে দেখাবো। এখন এই মানুষ পদটাকে আমি বিভিন্ন মূল সূত্রের উপর ভিত্তি করে কিন্তু তাকে বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করতে পারি। অ্যাজ লাইক, আমি যদি বর্ণের উপর বা গায়ের রঙের উপর ভিত্তি করে মানুষ, এই যেই জাতিটা আছে, এইটাকে যদি বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করতে চাই, তাহলে কিন্তু আসবে সাদা রঙের মানুষ, কালো রঙের মানুষ, অতঃপর আসতে পারে যে শ্যামলা উজ্জ্বল, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ধরনের বর্ণ আছে। কিন্তু আবার সভ্যতার উপর ভিত্তি করলে কিন্তু মানুষকে সভ্য অসভ্য 2 ভাগে ভাগ করা যায়। আবার যদি আমি বলি যে এই যে সমগ্র মানুষ, এই মানুষের যে ব্যক্তার্থ, একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন যে যৌক্তিক বিভাগ কখনো কোন একটা পদের জ্ঞাতার্থ সম্পর্কে বিভাগ করে থাকে না, বরঞ্চ যৌক্তিক বিভাগের মূল কাজ হচ্ছে কোন একটা পদের ব্যক্তার্থ, সেই পদের যেই সংখ্যা, অর্থাৎ কোন একটা শ্রেণীর মধ্যে, কোন একটা জাতির মধ্যে কতগুলো মেম্বার রয়েছে, ওই মেম্বারকে আমরা ইকুয়ালি ডিভাইডেড করতে পারি, এবং যদি ইকুয়ালি নাও করতে পারি তবুও তাদের ব্যক্তার্থের জন্য তাদের উপজাতি
এবং মূল জাতির ব্যাক্তার্থের জন্য সমান সমান হয়, সেটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছি। এখন এই মানুষকে আমাকে কি করতে হবে, যদি দ্বিকোটিক বিভাগ করতে হয় তাহলে আমাকে একটা নীতির উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, দুই ভাগে ভাগ করে দিতে হবে। এখন মানুষকে আমি কিভাবে দুই ভাগে ভাগ করতে পারি, মানুষ শ্রেণীকে দুই ভাগে ভাগ করতে গেলে একটা পার্টে রাখতে হবে কিছু মানুষকে, আর একটা পার্টে রাখতে হবে কিছু মানুষকে। এখন আমি কিভাবে ভাগ করব, মনে করেন আমি ন্যাশনালিটির উপর ভিত্তি করে ভাগ করলাম, সেখানে তো চলে আসবে অস্ট্রেলীয়, তারপরে আসতে পারে আপনার ওশেনীয়, অথবা আপনার আসতে পারে ভারতীয়, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন মানুষের আসতে পারে না। এখন আমি ভাগ করলাম কিভাবে, দেখেন মনে করেন আমি যদি বলি যে বাংলাদেশি, আমি বললাম যে বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশে বসবাস করে যে সকল মানুষেরা তাদেরকে আমরা কি বলি, বাংলাদেশি বলি। আবার ধরে নেন যারা বাংলাদেশি তারা তো আবার অস্ট্রেলীয় বা তারা কিন্তু নিউজিল্যান্ডের অধিবাসী হতে পারবে না। এখন আপনারা যারা আবার জিওগ্রাফি পড়েন, অভিবাসন চ্যাপ্টারটা পড়েছেন, ইমিগ্রেশন, ওইটা আবার চিন্তা করেন না যে দ্বৈত নাগরিকতা আছে, এটাও কিন্তু পসিবল না, ওটা এক্সেপশনাল কেস, ওটা সম্ভব না। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমাকে শুধু দুই ভাগে ভাগ করতে হবে, সে বাংলাদেশি এবং সে অবাংলাদেশি। অর্থাৎ সমগ্র পৃথিবীর মধ্যে যত মানুষেরা রয়েছে সকল মানুষকে আমি এই দুইটা ভাগে, অর্থাৎ কাটিং ইনটু হাফ, এই জাতিটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। অর্থাৎ জাতীয়তার ভিত্তিতে একদল হচ্ছে বাংলাদেশি, আরেক দল হচ্ছে অবাংলাদেশি বা অবাংলাদেশি, অর্থাৎ যারা বাংলাদেশে বসবাস করছে সে সকল মানুষদেরকে আমি এক সাইডে ফেলে দিলাম। এবং যারা বাংলাদেশের নাগরিকের বাইরে আছে তারা বিভিন্ন ধরনের মানুষ হতে পারে, তারা যেমন বললাম অস্ট্রেলিয়ার অধিবাসী হতে পারে, নিউজিল্যান্ড, আফ্রিকা, ঘানা, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন দেশের অধিবাসী কিন্তু হতে পারে। তাহলে এক্স্যাক্টলি দেখা যায় এই যে মানুষ পদের ব্যক্তার্থ, মনে করেন যে সমগ্র পৃথিবীতে যতগুলো দেশ আছে, যত শহর আছে, যত গ্রাম আছে, যত ইউনিয়ন আছে, সবগুলো মানুষকে আমি মিলিয়ে ব্যক্তার্থ ধরলাম 100। অর্থাৎ ধরেন যে 100 জন মানুষ হচ্ছে পুরো পৃথিবীতে। এখন এই 100 জন মানুষকে আমাকে কি করতে হবে, দুইটা উপজাতি, অর্থাৎ এখন আমি 50-50ও ভাগ করতে পারি, অথবা যে কোনো ইকুয়েশনে আমি দুইটা উপজাতির ব্যক্তার্থ কিন্তু আমাকে 100 দেখাতেই হবে। এখন এই যে যারা বাংলাদেশিরা আছে, এই বাংলাদেশি মনে করেন যে 100 জনের ভিতর আছে কতজন, 100 জনের ভিতর আছে 20% বা 20 জন, 20% বলতে আসলে 20 জনকে বোঝাচ্ছে, তাহলে বাংলাদেশি এখানে আছে 20%। আবার ঠিক একইভাবে আমি যদি বলি অবাংলাদেশীয় মানুষ, অর্থাৎ বাংলাদেশের বাইরে বিভিন্ন মানুষেরা আছে, তাহলে সেই মানুষের সংখ্যা কত হতে হবে, যদি এখানে ব্যক্তার্থ টোটাল জাতির থাকে 100 এবং এখানে যদি থাকে 20% বাংলাদেশি, তাহলে কমন সেন্স অনুযায়ী আমরা এখানে এটা নিশ্চিত হতে পারি যে বাকি 80% মানুষেরা হচ্ছে অবাংলাদেশি। এখন দেখেন 80 আর 20 মিলে কত হয়, 100%। অর্থাৎ সমগ্র পৃথিবীতে যে 100% মানুষেরা ছিল তাদেরকে কিন্তু আমরা একটা নীতির উপর ভিত্তি করে অর্থাৎ দুইটা ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে এই হচ্ছে আপনাদের দ্বিকোটিক বিভাগ। অর্থাৎ দ্বিকোটিক বিভাগ কি, দ্বিকোটিক বিভাগের কাজ কি, দ্বিকোটিক বিভাগ কাকে বলে, অর্থাৎ যে কোনো একটা দ্বিকোটিক বিভাগের যদি সংজ্ঞা আপনাদের কাছে চাই তাহলে আপনারা কি বলবেন, যে কোনো একটা জাতিকে, অর্থাৎ কোনো একটা উচ্চতর জাতিকে কোনো একটি নীতির ভিত্তিতে দুইটি উপশ্রেণীতে বা উপজাতিতে বিভক্ত করাই হচ্ছে দ্বিকোটিক বিভাগ। ওকে, আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। দেখেন পরবর্তীতে আমরা অগ্রসর হই। এই যে আমি যে কথাগুলো বললাম না, সেই কথাগুলো এই স্লাইডে হুবহু উপস্থাপন করে দেওয়া আছে। দেখেন এই স্লাইডটা আমরা একটু দেখেন, এখানে কি বলা আছে, এই যে মানুষ, এই মানুষকে কি কোন কোন ভাগে ভাগ করেছে, প্রথমে বলেছে হচ্ছে এশিয়াবাসী, অর্থাৎ এশিয়া মহাদেশে যে সকল মানুষেরা বসবাস করে তারাও মানুষ। আবার যারা অএশীয়, হচ্ছে একটা উপসর্গ, আপনারা যারা বাংলা দ্বিতীয় পত্র পড়েছেন তারা জানেন যে উপসর্গের কাজ কি। উপসর্গ হচ্ছে কোন একটা মূল শব্দের পূর্ববর্তীতে বসে সেই শব্দের অর্থ সংকোচন, সম্প্রসারণ অথবা যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে। তাহলে এই অটা হচ্ছে উপসর্গীয়, যেটা হচ্ছে নয়, অর্থাৎ বা নত্ব বা না বোধক একটা উপসর্গ, অর্থাৎ যারা এশীয়বাসী নয়। তাহলে মানুষকে আমি প্রথমত দুই ভাগে ভাগ করলাম। এবার দেখেন এশিয়াবাসী আর অএশীয়বাসী উভয়ে কিন্তু কি হতে পারে, এই দুইটা উপশ্রেণী মিলে কিন্তু মানুষ। আবার দেখেন এশিয়াবাসীকে আমি দুই ভাগে ভাগ করবো, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো দেশ রয়েছে, বাংলাদেশ একটা দেশ, তাদেরকে আমি বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে যারা বসবাস করে তাদের বললাম বাংলাদেশি, যারা বাংলাদেশে বসবাস করে না তাদেরকে বললাম আমি অবাংলাদেশি। তারা ভারতে থাকতে পারে, পাকিস্তানেও থাকতে পারে। আবার বাংলাদেশি যে সকল মানুষেরা রয়েছে তাদেরকে আমরা কিভাবে ভাগ করব, তাদেরকে যদি আমি বয়সের দিক থেকে ভাগ করতে যাই তাহলে কিন্তু আমি ছোট আর বড় বলতে পারবো না, কারণ এর মধ্যে কিন্তু কিছু শিশু আছে, কিছু বয়স্ক আছে, কিছু আবার একটু কম বয়স্ক আছে, যুবক আছে, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ধরনের বয়সের ক্রাইটেরিয়া থাকে কিন্তু। এখন দেখেন তাহলে আমি যদি শিক্ষা এই নীতিটার উপর ভিত্তিতে ভাগ করি, দেখেন বাংলাদেশের যে মানুষেরা তাদেরকে আমি কোন নীতির উপর ভাগ করলাম,
শিক্ষার উপর, এডুকেশন। তাহলে শিক্ষার উপর ভিত্তিতে দেখা যায় বাংলাদেশের কিছু সংখ্যক মানুষেরা রয়েছে শিক্ষিত, কিছু সংখ্যক মানুষেরা রয়েছে অশিক্ষিত। পার্সেন্টেজটা কত? বাংলাদেশের যারা মানুষেরা রয়েছে, ঠিক যেমনটা আগে বলেছিলাম, যদি 100 জন মানুষ বাংলাদেশে থাকে তাহলে তার মধ্যে হয়তো শিক্ষিত রয়েছে আপনার 60% এবং অশিক্ষিত যারা রয়েছে তারা হয়তো 40%। জাস্ট এই ইকুয়েশনটাই আপনাদের, এটাকেই হচ্ছে দ্বিকোটিক বিভাগ। আহামরি কঠিন কোনো কিছু নাই, একেবারে সহজ। যারা বলেন যে যুক্তিবিদ্যা বুঝতে পারি না, যুক্তিবিদ্যা অনেক কঠিন, দেখেন এত শত লেখা পড়ে যদি আপনি না বোঝেন, তাহলে আমি যে দুইটা তিনটা কথা বললাম এই দুইটা তিনটা লাইনের মাধ্যমে কিন্তু আপনার পুরো চ্যাপ্টারের এই একটা কনসেপ্ট কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমার মনে হয় না আপনাদের কারো আর কোনো লাইনে সমস্যা হবে। ঠিক যে কথাগুলো বলেছি আবার দেখেন একই কথা এখানে লিখে দেওয়া আছে, তাই না? ডিকটমি, কাটিং ইনটু টু পার্টস, বা দুইটি অংশে ভাগ করা। এখন দেখেন এখানে আর একটু ছোট ইনফরমেশন আপনাকে জানিয়ে দিচ্ছি। সেই ইনফরমেশনটা হচ্ছে কোন একটা জাতিকে তার অন্তর্গত দুইটা বিরুদ্ধ উপজাতি, এই কথাটা একটু সবাই খেয়াল করে শুনবেন এবং মনোযোগ দিয়ে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। বিরুদ্ধ উপজাতি, দেখেন আমি এখানে কি করেছি, দেখেন এই 1 নম্বর উপজাতি, এই 2 নম্বর উপজাতি, এই 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর। দেখেন প্রত্যেকবার আমি কি করছি, আমি দুইটা উপশ্রেণীতে ভাগ করছি। এখন বলেছে দুইটা বিরুদ্ধ উপজাতি। বিরুদ্ধ বলতে বোঝায় একটা হবে সদর্থক আর একটা হবে নয়ার্থক। যখন আমি বলছি এশীয়বাসী তখন কিন্তু এটা কি সদর্থক বা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, এটা হচ্ছে আমার সদর্থক মানে হ্যাঁ বোধক। কিন্তু যখন আমি বলছি অএশীয়বাসী তখন কি হচ্ছে, এই যে বললাম না উপসর্গটা কি, এটা না বোধক উপসর্গ। তার মানে এই যে যেই উপজাতিটা রয়েছে এটাই হচ্ছে কি একটা বিরুদ্ধ, অর্থাৎ এশিয়াবাসী যারা রয়েছে তারা কি চাইলেও অএশীয়বাসী হতে পারবে? এই জাতি আর এই জাতিরা দুইটা ভার্সেস, তারা কখনোই এক হতে পারে না, কখনোই এক হতে পারবে না। বুঝতে পেরেছেন? যেমন শেখ হাসিনা এক পাশে, খালেদা জিয়া আরেক পাশে, পারবে তারা কখনো এক হতে? কখনো কিন্তু এক হতে পারবে না। তাহলে এই হচ্ছে একটা উপজাতি, এর হচ্ছে আরেকটা উপজাতি। 1 নম্বরটা সদর্থক, 2 নম্বরটা হচ্ছে নয়অর্থক বা নাবোধক, আমি এটাকে বলতে পারি। তাহলে যদি আপনাকে বলে যে দ্বিকোটিক বিভাগে কেন দুইটা বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করা হয়, বা আমরা কোন ধরনের দুইটা বিরুদ্ধ উপজাতি পেয়ে থাকি, কোন ধরনের দুইটা উপজাতিতে বিভক্ত করি, সেই ব্যাখ্যা চাইলে আপনার কাছ থেকে এই ব্যাখ্যাটা আপনি এখানে হুবহু তুলে দিবেন। একটি সদর্থক আর একটা হচ্ছে নয়ার্থক পদ। এই সবগুলো কিন্তু এক একটা আবার পদ। দেখেন পরবর্তীতে আমরা অগ্রসর হই। দ্বিকোটিক বিভাগ একটা কোন ধরনের প্রক্রিয়া? এমসিকিউ তো আসতে পারে। দ্বিকোটিক বিভাগ কিন্তু একটা আকারগত। এখন আপনাদের মাথায় প্রশ্ন চলে আসবে, আকারগত কি, বস্তুগত কি, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন কিছু আপনাদের প্রশ্ন আসতে পারে। শুরুতে আপনারা পড়ে এসেছেন যে যৌক্তিক বিভাগ একটা মানসিক প্রক্রিয়া, হ্যাঁ এটা একটা মেন্টাল প্রসেস। কিন্তু আকারগত মানে কি? দেখেন আকারগত ইংরেজি যদি আমি বলে দিই তাহলে এটা হবে ফর্মাল। ফর্মাল। আপনারা লজিক সম্পর্কে যদি টুকটাক ধারণাও আপনাদের থাকে, আপনারা জেনে থাকেন, তাহলে দেখেন লজিককে দুই ভাগে ভাগ করা হয়। লজিককে দুই ভাগে ভাগ করা হয়, একদিকে চলে আসে ফর্মাল লজিক আর একদিকে চলে আসে ইনফর্মাল লজিক। দেখেন যখন আমাদের কোনো একটা ফর্মাল অনুষ্ঠানে যাই, বা আমাদের মনে করেন যে যখন ভাইবা হয়, তখন কিন্তু আমরা খুব বেশ একটা ভাইব নিয়ে সেজে গুজে যাই না? আমরা কি বেশ স্যুট বুট পরে, কোট টাই, একেবারে ফর্মাল শুজ পরে চলে যাই। তো মনে করেন যুক্তিবিদ্যার এরকম দুইটা ভাগ রয়েছে, অর্থাৎ ওই যে অবরোহ আরোহ, অর্থাৎ আপনার ইন্ডাকটিভ ডিডাকটিভ, এইগুলোর পূর্বেও যুক্তিবিদ্যাকে শুরুতে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক। অর্থাৎ ফর্মাল লজিক হচ্ছে সেটা যেখানে আমরা অনেকগুলো নিয়ম নীতি ফলো করি, অর্থাৎ যেখানে অনেকগুলো কি আছে, রুলস প্রিন্সিপালস আর রেগুলেশনস আছে, যার উপর ভিত্তি করে আমরা কি করি, যৌক্তিক অর্থাৎ কোন একটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের ভ্যালিডিটি অথবা ইনভ্যালিডিটিকে আমরা কি করি, ভেরিফাই করার চেষ্টা করি। কিন্তু ইনফর্মাল যে লজিকটা, ইনফর্মাল লজিকে কি কোনো নিয়ম থাকে না। এখন দেখেন ফর্মাল লজিক কি, ফর্মাল লজিক হচ্ছে ডিডাকটিভ লজিক। ফর্মাল লজিককে বলা হয় ডিডাকটিভ লজিক। আবার ডিডাকটিভ যদি কেউ ইংলিশে না বোঝেন তাহলে এটা বাংলায় মনে রাখবেন যে অবরোহ, এটাকে বলা হয় অবরোহ। ইনফর্মাল লজিক হচ্ছে কি, ইন্ডাকটিভ। ইনফর্মাল লজিক হচ্ছে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ শব্দের অর্থ হচ্ছে আরোহ। এই অবরোহ আরোহ পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা জানবো, বাট এই যে সিম্পল একটা কনসেপ্ট, দেখেন লজিকের কিন্তু একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে ইন্টার রিলেটেড। আপনি কোনো একটা চ্যাপ্টার, অর্থাৎ জাস্ট বেসিক একটা চ্যাপ্টারের কথা বলে আপনি যদি ব্যক্তর্থ জাত্যর্থ না জানেন, লজিকের কোনো চ্যাপ্টার আপনি পারবেন না। সেটা প্রবাবিলিটি বলেন, ক্লাসিফিকেশন বলেন, ডেফিনেশন বলেন, লজিক্যাল জাস্ট ডিভিশন বলেন, কোনোটাই আপনি পারবেন না। তাহলে দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটা আকারগত প্রক্রিয়া, অর্থাৎ দ্বিকোটিক বিভাগে ওই যে আমি বললাম না নিয়ম আছে, কিছু নিয়ম স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডের বাইরে গেলে ওটা দ্বিকোটিক বিভাগ হতে পারবে না, এটাকেই বলা হচ্ছে ফর্মাল, আকারগত। এখন যুক্তিবিদ্যার যে দুইটা মৌলিক বিষয় দেখেন,
কোনো একটা জাতিকে দুইটা বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় এই যে উপজাতি দুইটা সম্বন্ধে কোনো বাস্তব জ্ঞানের কিন্তু আমাদের প্রয়োজন হয় না। অর্থাৎ পৃথিবীতে কয়টা দেশ আছে কোনো মানুষ যদি নাও জানে, অর্থাৎ আপনি ছোট্ট একটা বাচ্চাকে অথবা যে একেবারে নিরক্ষর তাকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীতে কয়টা দেশ আছে, কয়টা জাতীয়তার মানুষ রয়েছে, সে জানে না। কিন্তু সেও কিন্তু দ্বিকোটিক বিভাগ করে দিতে পারবে। সে বলবে আমরা বাংলাদেশি আছি, বাংলাদেশের বাইরে যারা আছে তারাও মানুষ। তাহলে একদিকে কিন্তু তার যৌক্তিক বিভাগ হয়ে গেল, জাস্ট সিম্পলি, তাই না? সে বলতে পারে যে রঙের দিক থেকে আপনি ভাগ করেন, সে বলতে পারে একটা রং হচ্ছে কালো, একটা রং হচ্ছে কালোর বাইরে যা রং আছে সব। তাহলে একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে কি অকালো, নয় অর্থক। এখন বলে কি এই যে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যুক্তিবিদ্যার দুইটা মৌলিক নিয়ম যথা ল অফ কন্ট্রাডিকশন এবং নির্মধ্যম নিয়ম, ল অফ এক্সক্লুডেড মিডল, এর উপর নির্ভরশীল। কাজে প্রক্রিয়াটি একটা বৈধ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ যুক্তিবিদ্যার আমরা যখন ইন্ডাকশন পড়বো, এই ইন্ডাকশনটা অনেকগুলো রুলস এর উপর কিন্তু নির্ভর করে, আবার ডিডাকশনও কিন্তু কিছু রুলস, তো অবশ্যই ওখানে রুলস আছে। এখন মূল কথা হচ্ছে যুক্তি হচ্ছে আমার মানসিক প্রক্রিয়া। আমার মানসিক প্রক্রিয়া কিভাবে গঠিত হয়, আমি বাইরে যা কিছু পর্যবেক্ষণ করি, যা দেখি, যা শেখানো হয়, যা বুঝি, যা চিন্তা করি, সেটার বহিঃপ্রকাশ কি আমার যুক্তি বা আমার আর্গুমেন্ট। এবার ওইটাকে আমি ভ্যালিড নাকি ইনভ্যালিড আমি প্রুফ করার চেষ্টা করি। এখন কথা হচ্ছে এই যে আমাদের পৃথিবীটা কিছু নিয়মের উপর ভিত্তি করে চলছে, যেমন প্রকৃতির নিয়মানুবর্তিতা। প্রকৃতির নিয়মানুবর্তিতা মানে হচ্ছে আমাদের এই যে নেচারটা কিছু কিছু নিয়ম ফলো করে চলে। তার মধ্যে আমি যদি বলি কজালিটি রয়েছে, অর্থাৎ যেখানে কজ এন্ড ইফেক্ট অর্থাৎ কার্যকরণের সম্পর্ক রয়েছে। এই যে আরেকটা নিয়ম আছে ল অফ কন্ট্রাডিকশন, যে প্রকৃতিতে সব সময় দুইটা বিরুদ্ধ ফোর্স আছে, তারা একে অপরের সাথে মারামারি করতেছে, কার্য করতেছে। এখন আপনারা যদি কার্ল মার্কস যদি উপরে থাকেন, কার্ল মার্কসের ওখানে কিন্তু বলা আছে মানব জাতির ইতিহাস হচ্ছে বৈষম্যের ইতিহাস। এই বৈষম্যের কারণ কি, সেটা হচ্ছে অবশ্যই কিসের উপর ডিপেন্ড করে আছে, সেটা হচ্ছে আপনার সম্পদের উপর ভিত্তি করে কি আছে। এখন সে ওখানে যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে তার যে থিওরিটা দিয়েছিল, সেই প্রিন্সিপালের একটা জাস্ট বাই প্রিন্সিপাল যদি বলি, সাব প্রিন্সিপাল সেখানে ছিল হচ্ছে কি বিরোধিতার নীতি। অর্থাৎ প্রকৃতিতে সবসময় ভালো থাকলে মন্দ থাকবে, সত্য থাকলে মিথ্যা থাকবে। এরা সর্বদা নিজেরা মারামারি করতেছে। আজকে যদি সত্য জিতে যায়, কালকে মিথ্যা, কালকে মিথ্যা জিততে পরশু সত্য। এইভাবেই হচ্ছে পৃথিবীটা অগ্রসরমান হচ্ছে, সভ্যতা এগিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ল অফ এক্সক্লুডেড মিডল, অর্থাৎ নির্মধ্যম নিয়ম, মধ্যবর্তী বিষয়টাকে বাদ দাও। আমি মধ্যবর্তী কোনো উপজাতিতে গিয়েছি, আমি আগে বলেছিলাম না যে যৌক্তিক বিভাগ করতে আমাকে কি করতে হবে, আমাকে মধ্যবর্তী যে উপজাতিটা রয়েছে অর্থাৎ দাদা থেকে সরাসরি নাতিতে আসা যাবে না, মাঝখানে বাবার স্তরটা আছে। কিন্তু এখানে দ্বিকোটিক বিভাগ বলছে না, তুমি বাবাকে বাদ দিয়ে সরাসরি পরমতম জাতি সাবস্ট্যান্স ওইটাকে তুমি চেতন অচেতন ওই দুই ভাগে ভাগ করে দাও, কোনো সমস্যা নেই। অর্থাৎ মধ্যবর্তী জাতিকে তুমি এক্সক্লুড করে দিতে পারবে। তাহলে এই হচ্ছে মোটামুটি কি দেখেন প্রতিটি বিভাগে কি থাকে, একটা মাত্র সূত্র। আমি বলেছি না যৌক্তিক বিভাগ করতে গেলে একটা প্রিন্সিপাল লাগে। এখন এই না যে একটা প্রিন্সিপালের উপর দ্বারা সবগুলো ভাগ করবেন, একটা বিভাগ করবেন, একটা প্রিন্সিপাল দিবেন, আবার দুই ভাগে ভাগ করতে যাবেন, আবার একটা প্রিন্সিপাল দিবেন, জাস্ট ভাগ করতে হবে দুইটা বিভক্তে। বুঝতে পারছেন? তাহলে দেখেন দ্বিকোটিক বিভাগ কি, কাকে বলে, কিভাবে করা হয়, দ্বিকোটিক বিভাগের বিভিন্ন খুঁটিনাটি ইটসেট্রা ইটসেট্রা অনেক কিছু জেনে ফেলছি। এত কিছু পরীক্ষার জন্য জানার দরকার নাই, আবার জেনে গেছি মানে অন্য অনেক শিক্ষার্থী থেকে আমরা আগায় গেছি। এখন দ্বিকোটিক বিভাগের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। ওই যে বললাম না, কোনো কিছু সত্য থাকলে মিথ্যাও থাকবে, ভালো থাকলে মন্দ থাকবে। একইভাবে সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। দেখেন দ্বিকোটিক বিভাগের কিছু কিছু সুবিধা আপনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, সহজভাবে ব্যাখ্যা করব, সহজভাবে বুঝবেন। দ্বিকোটিক বিভাগের যৌক্তিক বিভাগের সবগুলো নিয়মে পালিত হয় বলে নিয়ম কারণের দিক দিয়ে এই প্রক্রিয়াটা মাশাআল্লাহ একদম নিখুঁত আর নির্ভুল প্রক্রিয়া। এতে বিভাগের কোনো অনুপপত্তি ঘটার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা এই লাইন থেকে কি মনে রাখবেন, খালি একটা বিষয় মনে রাখেন, দ্বিকোটিক বিভাগের একটাই সুবিধা, এখানে কোনো অনুপপত্তি থাকে না। অনুপপত্তি থাকে না বলে আমার এক্সট্রা ভাবে আরেকটা অনুপপত্তি মনে রাখার দরকার নাই। শুকরিয়া আদায় করেন, বেঁচে গেছেন। 2 নম্বর যে বিভাগটা আছে দ্বিকোটিক বিভাগের একটা আকারগত প্রক্রিয়া বলে এই বিভাগকরণের সময় উপজাতি সম্বন্ধে বাস্তব জ্ঞান না থাকলেও সঠিকভাবে করা যায়। যে বললাম না, একটা গন্ড মূর্খকে জিজ্ঞাসা করলেও সে বলবে বাবা আপনার রঙের ভিত্তিতে, সে বলবে কালো আর অকালো, যা কিছু কালো না তা নীল, লাল, বেগুনি, সবুজ, হলুদ সব হইতে পারে। তার মানে কি আরেকটা সুবিধা আছে, দ্বিকোটিক বিভাগ আপনিও করতে পারেন। ক্যামেরার পাশ থেকে যা দেখতেছেন আপনিও দ্বিকোটিক বিভাগ করতে পারবেন। কারণ কি আপনার যদি বাস্তব জ্ঞান নাও থাকে তাও আপনি দুই ভাগে ভাগ করে দিতে পারবেন। বলবেন পৃথিবীতে ভালোত্ব মন্দত্বের উপর ভিত্তি করে কয় ধরনের মানুষ আছে, বলবেন একদল ভালো আরেক দল অভালো, ভালো না শেষ। দ্বিকোটিক বিভাগ একটা সহজ সরল প্রক্রিয়া, এর সাহায্যে আমরা একটা জাতিকে অনেক দূর পর্যন্ত বিভাগ করে অগ্রসর হতে পারি। দেখেন আমরা কোনো একটা জাতি, ওই যে বলেছিলাম না মানুষ, ওই জাতিটাকে আমি আরো শত শত বিভাগে বিভক্ত করতে পারি। এখানে তো দেওয়া আছে 4-5টা হয়তো বিভক্ত করে দেওয়া ছিল, আমি চাইলে আরো শত কয়েকটা বিভাগে বিভক্ত করে দিতে পারি। আপনারাও পারবেন, নিজেরা চেষ্টা করবেন। এই প্রক্রিয়াটি বিরোধ নিয়ম ও নির্মাধ্যম নিয়মের উপর প্রতিষ্ঠিত বলে আকারগত যুক্তিবিদ্যার বিচারে একে একটা বৈধ প্রক্রিয়া বলা চলে। তার মানে আহামরি এই 4টা পয়েন্টের ভিতর কঠিন কোনো কিছুই নাই, সিম্পল, এটা সহজ সরল, এখানে অনুপপত্তি নাই, আমার বাস্তব জ্ঞান লাগবে না এবং আকারগত দিক থেকে এটা বৈধ, ভ্যালিড। এখন দেখেন এখানে কিছু টিকা বা সংজ্ঞার কথা দেওয়া আছে, যে ডেফিনিশন এন্ড ডিভিশন,
সংজ্ঞা ও বিভাগ। সংজ্ঞা ও বিভাগটা এক্স্যাক্টলি কি জিনিস এটা আমরা একটু জানি। বলছে অধিকাংশ পদেরই কিন্তু দুইটা দিক আছে, একটা হলো পদের ব্যক্তার্থ আর একটা হচ্ছে কি পদের জ্ঞাতার্থ। শুরুতেই বলেছিলাম ব্যক্তার্থ জ্ঞাতার্থ না জানলে যুক্তিবিদ্যা পড়ে কোনো লাভ নাই। ব্যক্তার্থকে ভিত্তি করে গড়ে উঠেছে বিভাগ এবং জ্ঞাতার্থকে ভিত্তি করে গড়ে উঠেছে সংজ্ঞা। তাহলে এই যে দেখেন দুইটা এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। ব্যক্তার্থ আমি শুরুতেই বলেছি লজিক্যাল ডিভিশন কোন পদের বা কোন একটা টার্মের কখনোই কিন্তু কি বলে আপনার জ্ঞাতার্থ নিয়ে কাজ করে না, তারা সবসময় কি করে ব্যক্তার্থ বা সংখ্যা নিয়ে কাজ করে। তাহলে এখানে সে একই কথা বলেছে, ব্যক্তার্থ সংখ্যাকে এর উপর ভিত্তি করে বা একে আশ্রয় করে ঘুরে উঠেছে বিভাগ, যৌক্তিক বিভাগ। আর জ্ঞাতার্থ যেটা রয়েছে অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিটিজ, এসেনশিয়াল অ্যাট্রিবিউটস, তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে কি সংজ্ঞা বা ডেফিনেশন। ওই যে প্রথম চ্যাপ্টারে ডেফিনেশন দেখেছি সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে কিন্তু অনেক নিয়ম ছিল, সেগুলো কিন্তু জ্ঞাতার্থ নিয়ে কাজ করে। অর্থাৎ একটা সংজ্ঞা যদি আমি কোনো একটা টার্মিনোলজিকে সংজ্ঞায়িত করতে যাই মানুষকে, তাহলে মানুষ বলতে হবে কি মানুষ হচ্ছে এমন এক ধরনের প্রাণী বা জীব যার কি রয়েছে, যার রয়েছে আপনার দুইটা, একটা হচ্ছে কি জৈবিক দিক থেকে মানুষ মানুষ একজন একটা প্রাণী, আবার মানুষের মনুষ্যত্ব রয়েছে, তাই না? এই দিক থেকেও সে হচ্ছে মানুষ, সকল জীব কিন্তু মানুষ না। তাহলে এখন বিভাগ বলে দেয় একটা জাতিবাচক পদের অধীনে কি কি ছোট পদ আছে, আর সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন আমাদেরকে বলে দেয় এর মধ্যে কি কি সাধারণ ও প্রয়োজনীয় গুণগুলো রয়েছে। সুতরাং একই পদের দুইটা ভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলে বিভাগ ও সংজ্ঞার মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আপনি শুধু এইটুকু মনে রাখেন যে বিভাগ ও সংজ্ঞার মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কারণ কোনো একটা পদকে কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে সেখানে আমার কি লাগবে, যৌক্তিক বিভাগও আমরা প্রয়োজন, আবার একই সাথে কিন্তু আমার সেই টার্মিনোলজি, সেই টার্মটার কিন্তু আমার আবার সংজ্ঞাও কিন্তু প্রয়োজন। তাহলে যৌক্তিক বিভাগ ও সংজ্ঞা উভয় মিলে পদের সম্পূর্ণ অর্থকে প্রকাশ করে। এদিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি বিভাগ ও সংজ্ঞা একে অপরের পরিপূরক। দেখেন এখান থেকে কি একটা গ নম্বরের প্রশ্ন আসতে পারে না? এখান থেকে কি একটা গ নম্বর প্রশ্ন আসতে পারে না? একটা ঘ নম্বর প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ আসতে পারে, হয়তো অতটা ইম্পর্টেন্ট নয় অন্যান্য টপিকের তুলনায়, বাট কম্পারেটিভলি দেখা যায় কি এখান থেকে অনেক সময় প্রশ্ন মানে আপনাদের ধরাই দিতে চাইলে এখান থেকে প্রশ্ন করতে পারে যে বিভাগ ও সংজ্ঞা একে অপরের পরিপূরক। তাছাড়া অনেক অনেক কিছু আছে। দেখেন সংজ্ঞা হচ্ছে একটা কি মৌলিক প্রক্রিয়া, বিভাগ হচ্ছে তার উপর নির্ভরশীল একটা প্রক্রিয়া। এইটা একটু মনে রাখেন যে সংজ্ঞা ডেফিনেশন এটা হচ্ছে একটা মৌলিক প্রক্রিয়া, মৌলিক, এটা কার উপর ডিপেন্ডেন্ট না, প্রাইম, মৌলিক। আর বিভাগটা যৌক্তিক বিভাগ কিসের উপর নির্ভরশীল? যৌক্তিক বিভাগ যৌক্তিক সংজ্ঞার উপর নির্ভরশীল। কোনো টার্মকে সংজ্ঞায়িত করতে না পারলে তার আমি বিভাগ করবো কি? আমি যদি নাই জানি মানুষ কাকে বলে, আমি যদি নাই বলি জানি যে জীব কাকে বলে, এখন একটা গন্ড মূর্খকে যায় যদি বলেন যে জীব কি আর প্রাণী কি বলতো, উদ্ভিদ কি কি বলতো, সে যদি না জানে তাহলে সেই টার্মিনোলজি কিভাবে যৌক্তিক বিভাগ করবে? পারবে সে যৌক্তিক বিভাগ করতে? পারবে না কিন্তু। তাহলে এটাই বলছে আগে আমার সংজ্ঞা জানতে হবে। এখন একটু আগে যে কথাটা বললাম যে না যৌক্তিক বিভাগ করতে গেলে বাস্তব জ্ঞান লাগে না, আর বাস্তব জ্ঞান দরকার নাই, যে কত মানুষ আছে পৃথিবীতে সেটা জানার দরকার নাই, আমার তো জানতে হবে মানুষ কাকে বলে, তাই না? এটাই বলতে পারে। তাহলে এটাই হচ্ছে কি সংজ্ঞা মৌলিক, আর সংজ্ঞার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে যৌক্তিক বিভাগ। এখন দ্বিকোটিক বিভাগের কিছু অসুবিধাগুলো রয়েছে। অসুবিধাগুলো কি কি দেখেন, দ্বিকোটিক বিভাগের প্রতি ধাপে যে নয়ার্থক পদটি ব্যবহার করা হয় তা খুবই অস্পষ্ট, অনির্দিষ্ট। দেখেন খুবই অস্পষ্ট, নয়ার্থক পদটি নেগেটিভ যে পদটা থাকে সেটা অস্পষ্ট থাকে এবং অনির্দিষ্ট থাকে। নেগেটিভ কোনটা? ওই যে বললাম না এশীয় আর অএশীয়। এখন অএশীয় বলতে আমি কারে বুঝাইতেছি? আমি অএশীয় বলতে কি আমি নিউজিল্যান্ডের মানুষকে বোঝাচ্ছি, নাকি আমি স্কটল্যান্ডের মানুষকে বোঝাচ্ছি, নাকি আমি আমেরিকা যুক্তরাজ্যের মানুষের কথা বলতেছি? অনির্দিষ্ট না, এটা কি স্পেসিফিক বললাম? বললাম না। এই জন্য বললো নয়ার্থক উপজাতিটা সদার্থক উপজাতির বিরুদ্ধ পদ হলেও তার বাস্তব জগতে সেইরূপ কোনো উপজাতির অস্তিত্ব থাকে না। অর্থাৎ নয়ার্থক পদের কি নয়ার্থক পদটা হচ্ছে অস্পষ্ট, অনির্দিষ্ট, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে মনে রাখবেন সেটা বাস্তব জগতে তার কোনো সেইভাবে উপজাতির অস্তিত্ব থাকে না। এখন কথা হচ্ছে 2 নম্বর দেখেন বিভাগ প্রক্রিয়া, যৌক্তিক বিভাগ প্রক্রিয়া দ্বিকর্তিক বিভাগে একটা জাতির অন্তর্গত সবগুলো উপজাতির সন্ধান পাওয়া যায় না। সবগুলো উপজাতির সন্ধান পেতে পারি? পেতে পারি না। ফলে উপজাতি সম্পর্কে আমাদের জ্ঞান কি থেকে যায়? অসম্পূর্ণ থেকে যায়। আপনি এই যে এইটুক প্রত্যেকটা পয়েন্ট থেকে এইটুক মনে রাখবেন, এইখান থেকে এইটুক মনে রাখবেন, সিম্পল। পরীক্ষার খাতায় এটা লিখবেন, আপনি 3 এ 3 4 এ 4 পাবেন। না পেলে আমার সাথে যোগাযোগ করবেন। দ্বিকোটিক বিভাগ একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা জানার দরকার নাই, এটা লং প্রসেস, আমি তো জানি শত শত ভাগে ভাগ করা যায়। এর শেষ স্তর নিরূপণ করা একটা কঠিন ব্যাপার, ফলে এটি হচ্ছে সীমাহীন, ইনফিনিট, ভাগ করে যাও। একটি আকারগত প্রক্রিয়া বলে বাস্তবের সাথে এই প্রক্রিয়ার যোগাযোগ খুবই কম, কারণ এটা ফর্মাল। আমি যেখানে ইন্ডাকশন আরোহ করি সেখানে আমি কি করি, প্রকৃতি থেকে বিভিন্ন রিসোর্সেস ডেটা কালেক্ট করে তারপরে গিয়ে আমি একটা জেনারেল প্রিন্সিপাল দাঁড় করাই। কিন্তু এটা কি আকারগত, ফর্মাল, রুলস আছে, রুলসের বাইরে গিয়ে আমি বাস্তব জগতে কোনো কিছু করতে পারবো না। যেটা আসলে দেখা যায় বাস্তব জগতে এক্সেপশনাল কেস কিন্তু থাকে, সবসময় রুলসের আন্ডারে চলে না। থ্যাঙ্কস, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনার জন্য। আমরা জাস্ট একটা টপিক শেষ করলাম আর কি, সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। পরবর্তী আমাদের দেখেন পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর
5 নম্বর টপিক, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। আমি যদি বলি পুরো যৌক্তিক বিভাগ চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ টপিক কোনটা, সেটা হচ্ছে 5 নম্বর টপিকটা। কেন 5 নম্বর টপিকটা সহজ, সেটা হচ্ছে আমি এখন আপনাদের জানাবো। দেখেন, যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা কি কি? যৌক্তিক বিভাগের কিছু কিছু সীমাবদ্ধতা, আমি বললাম না যৌক্তিক বিভাগের কিছু রুলস আছে। হ্যাঁ, রুলস থাকার পরেও ওই যে বললাম যে যদি সব সময় ফর্মালি কোনো একটা কাজ করতে চাই, ইনফর্মাল যে এক্সেপশন গুলো থাকে ওইগুলোকে আমাকে বাদ দিতে হয়। ওইগুলো বাদ দিয়ে আসলে বাস্তবে জগতে চলা সম্ভব না। সব সময় কিন্তু একটা প্রিন্সিপাল ফলো করে জীবন ধারণ সম্ভব না। আমাদের কিন্তু এক্সেপশনাল কেস, অর্থাৎ যেটাকে কেস বলা হয়, জাস্ট মানে কোনো একটা ক্ষেত্র, কোনো একটা মুসিবতে যদি পড়ে যান, তাহলে এই যে গতানুগতিক যে নিয়ম আছে তার বাইরে গিয়ে আপনাকে অনেক সময় অনেক কিছু করতে হয়। এখন যৌক্তিক বিভাগের সীমাবদ্ধ থেকে এমসিকিউতে প্রশ্ন আসবে, এটা মাস্ট। সৃজনশীলে কি আসতে পারে? ক নম্বর আসবে না, সৃজনশীলে ক নম্বর আসবে না, সিম্পলি। সর্বোচ্চ আসলে খ নম্বর আসতেও পারে, তাও 50% পসিবিলিটি আছে, না আসার সম্ভাবনাই বেশি। গ এবং ঘ নম্বরের জন্য একটু পড়েন। প্রশ্ন কেমন আসবে? যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা কি কি এবং কি কি কোনগুলো তুলে ধরো, বা যৌক্তিক বিভাগের 4টি সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, উপস্থাপন করো। গ ঘ দুইটাতেই আসতে পারে, যেভাবে প্রশ্নকর্তা প্রশ্ন করেন। আমরা এই টপিকটা একটু এই জন্য গুরুত্ব দিব। এখন দেখেন, যৌক্তিক বিভাগ বলতে আমরা কি বুঝি, যৌক্তিক বিভাগ কাকে বলে সবকিছুই জেনেছি, সরাসরি মূল আলোচনায় চলে আসি। সীমাবদ্ধতা কোথায়? কোন বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বিভাগ সম্ভব নয়, এটা তো আমি আগেই বলেছি। আমি মানুষ, আমি ফয়সাল, আমার ভাগ করেন তো। আমার যেই মূল অ্যাট্রিবিউট মানুষ, আমার নাম, ভাগ করেন আঙুল ফয়সাল। তারপর হচ্ছে কি হাত, কোনই ফয়সাল। হয় এটা সম্ভব? কখনো কিন্তু সম্ভব না। মানে বিশিষ্ট কোন একটা পদ, মিস্টার জামিল, মিস্টার করিম, মিস্টার খলিল, ভাগ করেন, ওরে আপনি কি বিভাগ করবেন? ওর যৌক্তিক বিভাগ সম্ভবই না। তাহলে কোনো বিশিষ্ট ব্যক্তি বা কোনো একটা বিশিষ্ট বস্তু, কোনো একটা আম, ভাগ করেন দিই আমটাকে, আপনি কি বলবেন? উপরের আম, নিচের আম, মাঝের আম, হবে? সম্ভব না, কিন্তু যৌক্তিক বিভাগ সম্ভব নয়। সো বিভাগে একটা জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহকে বিভক্ত করা হয়, কিন্তু যৌক্তিক বিভাগ সবসময় জাতিবাচক বা শ্রেণীবাচক পদের মধ্যে সীমাবদ্ধ। তাই কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়। এখানে দেখেন আরেকটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে বিভাগ সবসময় জাতিবাচক বা শ্রেণীবাচক পদের মধ্যেই সীমাবদ্ধ। যেমন কামাল, পদ্মা, হিমালয় ইত্যাদি ইত্যাদি বিশিষ্ট ব্যক্তি বস্তুর যৌক্তিক বিভাগ সম্ভব নয়। সিম্পল রুলস। 2 নম্বর রুলসে কি বলে? ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়। ক্ষুদ্রতম উপজাতি কোনটা? সেটা হচ্ছে সর্বনিম্ন। প্রথমে আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম, এখন আবারও বলছি যে ক্ষুদ্রতম উপজাতি আসলে কোনটা, ওই ক্ষুদ্রতম উপজাতির কিন্তু আমি আসলে খোঁজ পাওয়াই কঠিন। তারপরেও মনে করেন যে মানুষ জাতির ভাগ করতে 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 একদম লাস্টে এসে কারে পাইলাম? মিস্টার রহিম। এই মিস্টার রহিমই তো মানুষের মধ্যে সবচেয়ে একেবারে যে কোনো জাস্ট সবচেয়ে ক্ষুদ্র একজন মানুষ, তাই না? এখন তো আমি শিক্ষিত অশিক্ষিত অনেক কিছুই সভ্য অসভ্য ভাগ করেছে, কিন্তু তারপরে কিন্তু একদম নিচের স্তরে আসলে একটা মাত্র মানুষকে পাই। এখন এই মানুষকে তো ভাগ করা সম্ভব না, এটা তো আমি 1 নম্বরের নিয়মে দেখেছি। সেই একই কথা কিন্তু এখানে 2 নম্বর নিয়মও বলে দেওয়া আছে। 3 নম্বর নিয়মে কি বলা হয়েছে? ব্যক্তর্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব না। আমি তো বলেছি যৌক্তিক বিভাগ কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ব্যক্তর্থ, কোনো একটা পদের সংখ্যার উপর, সেই শ্রেণীতে কতজন এন্টিটি বিলং করে, কতজন মেম্বার্স বিলং করে। কিন্তু যেই পদের কোনো ব্যক্তার্থ নয়, সেই পদের আমি কিভাবে, এই যে একটা কলম মিস্টার রহিম, মিস্টার রহিমের ব্যক্তার্থ কিভাবে করবেন? এখন আবার বললেন না যে পৃথিবীতে অনেক রহিম আছে, এটাই তার ব্যক্তার্থ না। আমি সিঙ্গুলার মানুষ, আমি প্রপার নাউন, আমার ভাগ করেন, পারবেন না। তারপরে 4 নম্বর নিয়মে কি বলে? বিশিষ্ট সমষ্টিবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব না। আপনারা সবগুলো ইসের এই ফার্স্টের যেই লাইনটা, এগুলো মনে রাখবেন। এগুলো মনে রাখার পর জাস্ট একটা উদাহরণ আপনি দিয়ে আসবেন, পরীক্ষা আপনি ফুল মার্কস পাবেন। বিশিষ্ট সমষ্টিবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। কেন যৌক্তিক বিভাগ করা যায় না, এটা আমি আপনাদের বলতেছি। দেখেন এখানে হয়তো উদাহরণ দেওয়া নাই। মনে করেন আপনি তো শুরুতেই ধরে নেবেন যে সমষ্টিবাচক মানে ক্লাস্টার মানে একগুচ্ছ। এখন মনে করেন যে আমি আর্মি এটাকে নিলাম, তাই তো? এখন বলবেন আর্মি, ক্লাব, জনতা, মিছিল, যাই বলি না কেন, এগুলো সমষ্টিবাচক পদ। এখন সমষ্টিবাচক পদকে স্পেসিফিক করে দিলাম। মনে করেন আর্মিকে আমি ভাগ করলাম স্থল আর্মি, আর হচ্ছে জলজ আর্মি, আকাশের আর্মি, যাই বলেন না কেন। এখন কথা হচ্ছে স্থলে যারা চলে সেই আর্মিদেরকে আমি কিভাবে ভাগ করব? স্থল আর্মি আমি কি বলবো প্রথম সারির আর্মি, মাঝের শ্রেণীর আর্মি, নিচের শ্রেণীর যারা আর্মি, যারা উঁচু র্যাঙ্কের, যারা নিচু র্যাঙ্কের, এইভাবে দেখবেন কি আস্তে আস্তে বিশিষ্ট যেই সমষ্টিবাচক পদগুলো, এগুলো যৌক্তিক বিভাগ সম্ভব না। আপনি হয়তো এখন ভাগ করবেন যে স্থল আর্মির মধ্যে অনেকে আছে, কেউ প্যারা কমান্ডো আছে, কেউ ল্যান্স নায়ক, কেউ মেজর সুবিদার, এটসেট্রা এটসেট্রা। না, এগুলো যৌক্তিক বিভাগ না, এগুলো তো সেই আপনার যে অঙ্গগত বিভাগ হয়ে যায়, পরস্পরাঙ্গী বিভাগ, এরকম অনেক কিছু ফ্যালাসি আপনার দেখা দিবে। এগুলো যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। আমি যদি ওই যে আর্মি না বলে আরো সহজ ভাষায় বলে যে মিছিলকে আপনি ভাগ করেন তো দেখি। বলুন মিছিলের সামনের কয়জন মানুষ, মাঝখানে কয়জন মানুষ, লাস্টে কয়জন মানুষ আছে,
আর সামনে আছে লিডার, এই যে 4 ভাগে ভাগ করে দিলাম, এটা যৌক্তিক বিভাগ না, এটা হচ্ছে অযৌক্তিক বিভাগ। তারপরে কি আছে, নিম্নে বিভাগের প্রকৃতি বিচারের কয়েকটা নমুনা দেওয়া হলো। দেখেন, একটি চেয়ারকে তার পায়া, হাতল, ছাউনি ইত্যাদিতে ভাগ করলাম, এই বিভাগটি অঙ্গগত বিভাগ। মানে আমি মানুষ, আমার ভাগ করে ফেলেন, আমারে একদিকে হাত যাইবো, একদিকে ঠ্যাং যাইবো, একদিকে মাথা, এটসেট্রা এটসেট্রা, এটাকে বলছে অঙ্গগত বিভাগ। তাহলে দেখেন, যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে বিভাগে যত সময় একটা জাতিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি পদে বিশ্বাস করতে হবে। এই নিয়ম অমান্য করে আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিভক্ত করি তাহলে সেটা হবে ত্রুটিপূর্ণ। তারপরে দেখেন খ নম্বর, ধাতুকে সাদা, ভারী, মূল্যবান ধাতুতে যদি ভাগ করি এটা হবে একটা ত্রুটিপূর্ণ, এটা যৌক্তিক বিভাগ হবে না। কোনো একটা ধাতু, মনে করেন যে আমি স্বর্ণ, তো সবসময় স্বর্ণালী কালারই হয়, ওটা তো স্বর্ণ তো সাদা হয় না। হ্যাঁ, অনেকদিন ব্যবহার করতে করতে আস্তে আস্তে রং হয়ে যায়, এটসেট্রা, এরকম অনেক কিছু সমস্যা হয়। মনে করেন আমি লোহা, লোহাকে তো আমি রং করে দিতে পারি, লাল কালার করতে পারি, নীল কালার করতে পারি। তো এরকম মনে করেন একটা ধাতু আছে, সেটাকে বললাম যে কোনো ধাতু সাদা, কোনো ধাতু কালা, আবার কোনো ধাতু ভারী, কোনোটা হালকা, কোনোটা মূল্যবান, কোনোটা অমূল্যবান, এরকম বিভিন্ন শ্রেণীতে আমি ভাগ করলাম। এখন কথা হচ্ছে এটা কেন ত্রুটিপূর্ণ। বিজ্ঞানের যে দ্বিতীয়টি নিয়ম, এটা সেই নিয়মে কি করে, একটা মাত্র বিভাগের মূল সূত্র থাকতে হবে। এখন কথা আছে এর মূল সূত্র, রং আছে, ওজন আছে, মূল্য, তিনটা প্রিন্সিপাল চলে আসছে, এই জন্য এটা কি হবে, এটা যৌক্তিক বিভাগ হবে না। একটা বইকে যদি আমি বলি সস্তা, ঐতিহাসিক, কাব্য, ধর্ম সংক্রান্ত বই আমি ভাগ করলাম, বিভাগের চতুর্থ নিয়ম কি, যৌক্তিক বিভাগের উপশ্রেণীগুলো পরস্পর কি হবে, বিচ্ছেদ হতে হবে, যাদের ভাগ করতে হবে মিলে যায় না, পরস্পর যেন মারামারি না করতে পারে। কিন্তু আমি বইকে ভাগ করলাম, একটা বই সস্তা হইতে পারে, সেই বইটাই ঐতিহাসিক হইতে পারে, সেই বইটা হয়তো কোনো একটা কাব্য, সেই বইটাই হইতে পারে কোনো একটা ধর্মীয় কাব্য, হইতে পারে না। তার মানে এই যে কোনো একটা বই, একটা পদ, এই পদটা একই সাথে 1 2 3 4টা বিষয়, 4টা উপজাতি এই বই হইতে পারে একসাথে। এই জন্য কি বলে পরস্পরাঙ্গী, অর্থাৎ যেখানে একে অপরের সাথে ঢুকে পড়তেছে বা মিলে যাচ্ছে। এখন দেখেন সংকেত সহ কয়টি নমুনা আপনাদের দেওয়া হয়েছে, যে একটা কমলা লেবুকে তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকৃতিতে ভাগ করা। একটা সংকেত কি হতে পারে, এটা গুণগত বিভাগ, যৌক্তিক বিভাগ নয়। একটা কমলা লেবুকে তার বিভিন্ন গুণের মধ্যে ভাগ করা হয়েছে। কমলা লেবুকে কি করলাম, বর্ণের উপর, গন্ধের উপর, স্বাদের উপর, আকৃতিতে ভাগ করেছি, বিভিন্ন গুণের মধ্যে তাকে ভাগ করা হয়েছে। এটা কোন ধরনের বিভাগ, এটা হচ্ছে গুণগত বিভাগ, বর্ণ, গন্ধ, স্বাদ ও আকৃতি। আমি যদি মনকে চিন্তার উপর, অনুভূতির উপর, ইচ্ছার উপর, এর উপর ভাগ করি তাহলে এটাও কি হবে, এটাও হবে গুণগত বিভাগ। কারণ মনকে তার গুণের, অর্থাৎ আমার কিছু অনুভূতি আছে, কিছু গুণ আছে এই মনের, সেই গুণের উপর ভিত্তি করে ভাগ করেছি মনকে। মানুষকে যদি সাদা মানুষ, শিক্ষিত, সভ্য, বুদ্ধিমান প্রভৃতিতে ভাগ করে দিই, এটা সংকর বিভাগ, যেখানে একের অধিক প্রিন্সিপাল বা মূল সূত্রের উপর ভিত্তি করে একটা পদকে বিভক্ত করি, সেটাকে বলা হচ্ছে কি তোমার সংকর বিভাগ। কোন একটা ছাত্রকে যদি নম্র, অলস, পরিশ্রমী এবং খেলোয়াড় ইত্যাদিতে ভাগ করে দিই তাহলে সেটা হয় কি সংকর বিভাগ। বইকে যদি বলি, বইকে আমি পাতা, মলাট, অক্ষর, শব্দ এগুলোর উপর ভাগ করি, এটা কি হয় অঙ্গগত। কারণ একটা বইকে তার পৃষ্ঠার উপর ভাগ করলাম, তার মলাটের উপর ভাগ করলাম, তার অক্ষরগুলোর উপর দ্বারাও ভাগ করলাম, এই জন্য বইটাকে, এটা কি হবে অঙ্গগত। এখন অঙ্গগত আর গুণগতর মধ্যে পার্থক্য করে যাবে, অবশ্যই কিন্তু এটাকে মিক্স করা যাবে না। পৃথিবীকে যদি এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকায় ভাগ করি, এটা কি হয়, এটাও অঙ্গগত, পৃথিবীর একটা পার্টি, তো পৃথিবী থেকে তো অবিচ্ছেদ্য না তারা। জীবকে যদি সৎ অসৎ ভাগ করি, এটা উৎক্রান্তি বিভাগ। উৎক্রান্তি মানে কি, মধ্যবর্তী ধাপকে ভাগ দেওয়া, অর্থাৎ জীবকে সরাসরি সৎ ও অসৎ বলতে পারে না। জীবের মধ্যে কীট পতঙ্গ আছে, মানুষেরও আছে, আগে জীব থেকে মানুষের ড্র করতে হবে, তারপরে সৎ অসৎ আসবে, এটা হচ্ছে উল্লম্ফন বা উৎক্রান্তি। একটা কলেজকে যদি কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন বা এটসেট্রা স্কুল হিসেবে ভাগ করি তাহলে এটা কি হয় অব্যাপক। উপজাতিগুলোর মিলিত ব্যক্তার্থ জাতির ব্যক্তার্থে কম, মানে অব্যাপক, বেশি ব্যাপক না, এটা হচ্ছে ছোট। আর যদি বেশি হয় সেটাকে বলা হচ্ছে অতি ব্যাপক। তাহলে দেখেছেন যে নিম্নের যে বিভাগগুলো, এই প্রকৃতিগুলো আপনাকে বিচার করে দেখাতে হবে। এখানে আপনাদের জন্য কয়টা ওয়ার্ক রয়েছে, 10টা হোমওয়ার্ক রয়েছে। মানুষকে যদি দেহ মানে ভাগ করি এটা কোন ধরনের হবে, মানব জাতিকে যদি পুরুষ, স্ত্রী ও শিশুতে ভাগ করি তাহলে এটা কোন ধরনের অনুপপত্তি বা কোন নিয়মকে লঙ্ঘন করে, এইগুলো হচ্ছে আপনাদের কি থাকবে, আপনাদের এইচডব্লিউ থাকবে। আপনারা বাসায় নিজেরা এগুলো সলভ করবেন। সলভ করার পরে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে বিভিন্ন উৎসের সহায়তা নেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আবারও মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। আমরা কিন্তু এখানে দ্বিকোটিক বিভাগ কি কাকে বলে এবং যৌক্তিক বিভাগে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা কিন্তু আমরা এখানে অলরেডি শেষ করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা শিখব যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার নম্বর 2 যৌক্তিক বিভাগ। এখানে আমরা লাস্টে আরো 2টা বিষয় আপনাদের জন্য অতিরিক্তভাবে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবং আরেকটি টপিক হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা শুধুমাত্র কনসেপচুয়াল যে ক্লাসগুলো রয়েছে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি না, বরঞ্চ এই কনসেপ্টকে আপনাদের সামনে ক্লিয়ার অর্থাৎ স্পষ্টভাবে তুলে ধরার পরে কিভাবে আমরা এই কনসেপ্টটাকে ইউজ করে অর্থাৎ এর
প্রায়োগিক ইমপ্লিমেন্টেশন কিভাবে আমরা করব সেটা হচ্ছে সেই জন্যই আসলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে থাকি, যেগুলো আমরা কিছু কিছু আপনাদের সলভ করিয়ে দেই বা কিছু কিছু আপনাদের সাথে আমাদের ইন্টারাকশন বাড়ানোর জন্য, বা আপনারা বুঝতে পারবেন যে না এটা দ্বারা কিভাবে এই এমসিকিউটার অপশন এইটা হলো, কিভাবে এটা হলো না, এটা আপনি প্রয়োগ করতে পারবেন আপনার বাস্তব জ্ঞানকে। আবার একইভাবে আমরা যখন সৃজনশীল সলভ করব তখন আপনি দেখবেন যে আমি যে সাজেশনটা দিয়েছি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন না আসতে পারে, তার উপর ভিত্তি করে কি আসলে প্রশ্ন এলো কিনা, বা তার বাইরে থেকেও যদি আসে ভিতর থেকেও আসে প্রশ্নগুলো কোন ধরনের হয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব, আপনারা সলভ করার চেষ্টা করবেন। চলেন আমরা এখন কিছু এই অধ্যায়ের উপর কিছু টপিক ভিত্তিক এমসিকিউ সলভ করে আসি। প্রথমে দেওয়া আছে যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া। যৌক্তিক বিভাগ কখনো একটা লৌকিক প্রক্রিয়া হতে পারে না, এটা সামাজিক প্রক্রিয়াও হতে পারে না, এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া আপনারা বলতে পারেন, বাট পুরোপুরি সায়েন্টিফিক না, এটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। ডিকোটমি, ডাইকা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, গ্রিক শব্দ, কয় ভাগে ভাগ করে? ডিকোটমি শব্দের অর্থ হচ্ছে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগে কি করি আমরা? কোনো পদকে দুই ভাগে ভাগ করি। কেউ যদি আবার ভুলে 4 ভাগ দিয়েছেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার ভুল হবে। যৌক্তিক বিভাগে আমরা কি ভাগ করি? দেখেন বোর্ডের কোয়েশ্চেন 2017 সাল 16 সাল যশোর বোর্ডে চলে এসেছে, কিন্তু আমি নিজেও যশোর বোর্ডের পরীক্ষাতে ছিলাম। এখন যৌক্তিক বিভাগ আমরা কি করি? আমরা কি কোনো একটা অবড় উপজাতিকে ভাগ করি নাকি কোনো একটা অবড় জাতিকে ভাগ করি? দেখেন সর্বপ্রথম যদি আপনারা 4টা অপশন দেখে গুলিয়ে যান যে আসলে কোনটা অ্যান্সার হবে, সর্বপ্রথম কি করেন? প্রসেস অফ এলিমিনেশন, আপনি আগে বাদ দেন। এটা যৌক্তিক একটা প্রক্রিয়া, কিন্তু আমার বানানো প্রক্রিয়া না। উচ্চতর উপজাতিকে বাদ দিবেন, অবড় উপজাতি, কারণ আমরা কোনো উপজাতিকে ভাগ করি না। আমরা যৌক্তিক বিভাগে সবসময় একটা জাতিকে ভাগ করি, সর্বনিম্ন যে উপজাতি তাকে তো আর ভাগ করা যায় না। এখন জাতির মধ্যে কোন জাতিকে? কোনো একটা অবড় জাতিকে নাকি উচ্চতর জাতিকে? অবশ্যই সবচেয়ে উচ্চতম যে জাতিটা রয়েছে তার থেকে ভাগ করি, তারপরে যে জাতি আছে তারপরে সেটাকে ভাগ করি, এইভাবে ভাগ করতে করতে সবসময় জাতিকে ভাগ করতে পারি, কোনো উপজাতিকে আমরা ভাগ করতে পারি না, আর অবড় জাতিকে ভাগ করা সম্ভব না। ডাইকোটমি শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক কোন শব্দ থেকে? জিকা থেকে। একই সময় একাধিক মূলনীতির উপর ভিত্তি করে কোন জাতিকে বিভক্ত করা হলে নিচের কোন অনুপপত্তি ঘটে? সংকর বিভাগ। কারণ সংকর বিভাগে কি বলা আছে যে একটা ধরুন মানুষকেই আমি সভ্যতার উপর, শিক্ষিতের উপর, আবার উচ্চতার উপর ভাগ করলাম। এখানে 3টা মূল সূত্র, এই 3টা মূল সূত্র নিয়েছি বলে এখানে কি হচ্ছে? সংকর বিভাগ অনুপপত্তি দেখা দিয়েছে, তাই না? তারপরে দেখেন চতুর্ভুজকে সমবাহু, এই যে একটা সমবাহু চতুর্ভুজ, চতুর্ভুজ, একটা সমদ্বিবাহু চতুর্ভুজ কিন্তু চতুর্ভুজ, এটা কোন ধরনের অনুপপত্তি? এটা আপনারাই বোঝেন। একটা গরুকে তার মাথা, শিং, লেজ, এগুলো কি গরুর তো গুণ না, এগুলো তো গরুর কি একটা পার্টস না? যেমন আমার হাত আছে, মাথা আছে, সৌভাগ্যবশত আমার কোনো শিং নাই, তারপরেও কি গরুকে তার মাথা, শিং, লেজের উপর ভাগ করেছে বলে কি সেটা হচ্ছে অঙ্গগত বিভাগ। দুইটা বিরুদ্ধ উপযোজিত ভাগ করলে কি হবে? অবশ্যই সেটা দ্বিকোটিক বিভাগ হবে। জাস্ট একেবারেই সিম্পল। দেখেন এই চ্যাপ্টারটা আমরা এইভাবে শিখেছি যে এখানে যতগুলো এমসিকিউ দেওয়া আছে সবগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সবগুলো বোর্ডে চলে এসেছে। এই এমসিকিউ গুলো দেখে আপনার কাছে দুধ ভাত বা পানি মনে হচ্ছে কেন? কারণ আমরা কনসেপচুয়াল ক্লাসটা খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করেছি, প্রতিটা টপিক আমরা বুঝে বুঝে শেষ করেছি। এই জন্য আমাদের কাছে যত কঠিন এমসিকিউ আসুক না কেন আমরা সেগুলো সহজে সলভ করতে পারবো। দেখেন এছাড়াও আরো অনেকগুলো এমসিকিউ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে। এমসিকিউ গুলো বাকিগুলো আপনারা এইচডব্লিউ করবেন, বাসায় একটু সলভ করার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ সকলকে মনোযোগ দেওয়ার জন্য। দেখেন এখন আমরা শিখবো এই যে যৌক্তিক বিভাগ, এই চ্যাপ্টার থেকে কোন ধরনের সিকিউ গুলো আসে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো আসে, সেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা কিভাবে আমরা বুদ্ধি খাটিয়ে সলভ করবো, বা কোথায় আমাদের কনফিউশন আসতে পারে, কোথায় আমরা সেগুলো কিভাবে জাস্ট আমার জ্ঞান দ্বারা সেগুলো সলভ করতে পারি, সেগুলো আমরা এখন দেখব। চলেন কিছু সিকিউ আমরা একটু সলভ করে নিই। প্রথমে আমি একটু উদ্দীপকটা পড়ি। গনি মিয়া হচ্ছে একজন গরিব কৃষক, পৈতৃক সূত্রে পাওয়া কয়েক খণ্ড জমি তার সম্বল। অল্প জমিতে অধিক ফসল পাওয়ার জন্য তিনি জমিগুলোকে উর্বরতার ভিত্তিতে 2 ভাগে ভাগ করলেন। উর্বরতার ভিত্তিতে কি করলেন? 2 ভাগে ভাগ করলেন। উর্বর জমিতে দিলেন তরমুজ, অনুর্বর জমিতে দিলেন পুকুর খনন করেছে, কারণ অনুর্বর জমিতে কোনো বীজ দিলে হবেই না। তরমুজের ফল বা ফলন খুব ভালো হয়েছে। তিনি তরমুজগুলোকে তাদের আকার, আকৃতি, রঙের ভিত্তিতে ভাগ করলেন। তরমুজগুলোকে কিসের উপর ভাগ করলেন? আকারের উপর, আকৃতির উপর এবং রঙের উপর ভিত্তিতে তিনি ভাগ করে ফেললেন। এখন এটা আমাদের সামনে যে উদ্দীপকটা দেওয়া আছে এটা দেখে বোঝা গেছে এটা যৌক্তিক বিভাগ সম্পর্কিত, বা এই চ্যাপ্টার থেকে। অনেকে আবার বুঝে না আর সিকিউ আসছে, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, তাই না? এখনো তো আপনারা বুঝতে পারতেছেন যে এই চ্যাপ্টারের মধ্যে যেহেতু সিকিউ আছে, এই চ্যাপ্টার থেকে সিকিউটা দেওয়া হবে, তাই না? পরীক্ষার খাতায় এটা আবার ভুল করে না, 2 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে, আপনি বললেন যে না হয়তো 6 নম্বর চ্যাপ্টার থেকে সিকিউ আসছে। আগে আইডেন্টিফাই করেন কোন চ্যাপ্টার থেকে আসছে। প্রশ্ন কি যৌক্তিক বিভাগ কি কাকে বলে? বলেছিলাম এই ধরনের প্রশ্ন আসবে, এসেছে। অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি কখন ঘটে? বলেছিলাম যে অনুপপত্তি যতগুলো ক খ গ ঘ 4টার জন্য গুরুত্বপূর্ণ। অতি ব্যাপক মানে কি? যখন কোন একটা জাতির যে ব্যক্তার্থ, তার উপজাতির ব্যক্তার্থ যখন জাতিকেও ছাড়িয়ে চলে যায় তখন সেটাকে বলেছে অতি ব্যাপক, অনেক অনেক বেশি। এখন উদ্দীপকে কোন ধরনের প্রশ্ন আসে? উদ্দীপকে গনি মিয়ার জমি ভাগ করার পদ্ধতিটা যৌক্তিক বিভাগের কোন নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এখানে আমি লিখতে পারলে 1 নম্বর পাবো,
বাকি ব্যাখ্যা করার জন্য আমি 2 নম্বর পাবো, কারণ এটা 3 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে কি আগে আইডেন্টিফাই করি, দেখি কোন ধরনের বিভাগ। সে জমিকে ভাগ করেছে উর্বরতার ভিত্তিকে। দেখেন এই হচ্ছে তার জমি, কিছু জমি উর্বর, কিছু জমি অনুর্বর। তাহলে উর্বরতা এটাই হচ্ছে কি আমার প্রিন্সিপাল, উর্বরতা প্রিন্সিপাল। তার উপর ভিত্তি করে কিছু জমি আছে উর্বর, কিছু জমি আছে অনুর্বর। তাহলে এখানে আমি কি করলাম, দুইটা শ্রেণীতে ভাগ করলাম। এটা কোন ধরনের বিভাগ? এটা হচ্ছে অবশ্যই আমাদের দ্বিকোটিক বিভাগ, অর্থাৎ দুই ভাগে আমি একটা জাতিকে ভাগ করে ফেলেছি। এটা আইডেন্টিফাই করার জন্য আমাকে 1 নম্বর দিল, এবং বাদবাকি 2 নম্বর আমি কিভাবে পাবো, আমি এই দ্বিকোটিক বিভাগ কি বা কাকে বলে, দ্বিকোটিক বিভাগের যে নিয়মগুলো আছে সেই নিয়মের সাথে কি গণিমিয়ার এই বিভক্তকরণ সাদৃশ্যপূর্ণ কিনা, অথবা লাস্টে গিয়ে আমি একটা কনক্লুশন টানলে, জাস্ট বেশি না 7-8টা লাইন ব্যাখ্যামূলক দেন, আপনি 3-3 পাবেন। লজিক, ম্যাথমেটিক্স, পিওর ম্যাথ। আপনাকে হাতের লেখা খারাপ না হলে, বানান ভুল না গেলে আপনাকে একটু নম্বর কাটা জাস্ট কোনো স্কোপই নেই। আবার যদি আপনি শুরুতেই দ্বিকোটিক না দিয়ে কোনো একটা অঙ্গগত রূপগত বিভাগ দিয়ে দিলেন, শেষ, ওইখানেই আপনি 0 পাবেন। এই জন্য এটাকে বলা হচ্ছে পিওর ম্যাথ বলা হয়। ঘ নম্বর প্রশ্ন আছে, তুমি কি মনে করো তরমুজ ভাগ করার ক্ষেত্রে গণিমিয়া যৌক্তিক বিভাগের যথার্থ নিয়ম পালন করেছে? এখানে আমি 1 নম্বর পাবো। পাঠ্য বিষয়ের আলোকে যুক্তি দেখাও, এখানে আমি আর 3 নম্বর পাবো। এখন 1 নম্বর পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, উদ্দীপকটা ভালো মতো আগে পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর এখন আমি চেষ্টা করব তরমুজ ভাগ করার ক্ষেত্রে গণিমিয়ার যৌক্তিক বিভাগের যথার্থ নিয়মকে পালন করছেন নাকি কোনো একটা নিয়ম লঙ্ঘনের জন্য তার অনুপপত্তি হয়েছে, আগে এটা দেখবো। এখন গণিমিয়া তরমুজের ফলন খুব ভালো হওয়ার সত্ত্বে তিনি তরমুজগুলোকে ভাগ করলেন আকৃতির উপর আকারের উপর ভিত্তি করে, আকৃতির উপর ভিত্তি করে, রঙের উপর ভিত্তি করে। এখন দেখেন এইটা কোন ধরনের বিভাগ অনুপপত্তির দিকে ইঙ্গিত করে বলেন তো। আমি এখানে দেখেন, আমি এখানে লিখতেছি, এটা মুছে দিচ্ছি। মনে করেন যে আমি লিখলাম যে তরমুজ, এই তরমুজ হচ্ছে একটা ফল। সর্বপ্রথম এটাকে আমি ভাগ করি কিসের উপর, মনে করেন যে তিনি আকারের উপর তো ভাগ করছে, তাই মনে করেন যে আমি আকার নিলাম। এখন আকার যদি নেই, তাহলে তরমুজ এখানে কি আছে, তরমুজ ছোট আছে বড় আছে না, ছোট আছে বড় আছে না। তরমুজ কি, তরমুজ গোল আছে, কোন তরমুজ তো আবার লম্বা হইতে পারে, কি হইতে পারে না। আচ্ছা, এগুলো মাথায় রাখলাম। আকৃতির উপর, এই যে এখানে যে আমি ছোট বড় বললাম, এটা আকৃতির ভিতর দেন, আকারটা এখানে দেন। আকৃতি অর্থাৎ আকৃতির মধ্যে যে ছোট বড় আবার গোল লম্বা, এগুলো কি আকার আকৃতির মধ্যে চলে আসতে পারে। আবার যদি আমি বলি আরেকটা প্রিন্সিপাল এখানে বলেন কি রঙের উপর, রঙের দিক থেকে ভাগ করলে তরমুজটা কি হতে পারে, তরমুজ কোনোটা হয়তো সবুজ হয়েছে, বা অতিরিক্ত তাপের কারণে কোনো কিছু কিছু তরমুজগুলো হয়তো হলুদ বর্ণ ধারণ করেছে। তাহলে দেখেন কয়টা প্রিন্সিপাল, 1 2 3, এই 3টা প্রিন্সিপালের উপর ভাগ করে আমি কি করলাম, আকারের উপর, আকৃতির উপর, রঙের উপর। যখন আমরা কোনো একটা জাতিকে বিভিন্ন উপজাতিতে বিভক্ত করার সময় আমরা কি করি, একের অধিক প্রিন্সিপাল বা মূল সূত্র মূলনীতি গ্রহণ করি, তখন সেখানে আমাদের কি হয়, সংকর বিভাগ অনুপপত্তি দেখা দেয়। এটা আপনি শুরুতে লিখবেন 1 নম্বরের জন্য। পরবর্তীতে লিখবেন ওই ধরনের অনুপপত্তি কেন ঘটে, কোন কোন কারণে ঘটে, কত নম্বর নিয়মের লঙ্ঘনের কারণে ঘটে। 4-5টা লাইন ব্যাখ্যামূলক দেন, একটু স্পেস দিয়ে পরবর্তীতে আবার শুরু করবেন যে উদ্দীপক গণিমিয়ার বিভাগটা কেন ওই অনুপপত্তি হয়েছে তার বিভাগের ক্ষেত্রে, এই যে এটসেট্রা এগুলো লিখে জাস্ট বেশি না 8-10টা লাইন ব্যাখ্যামূলক দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনি 4-4 পাবেন। তাহলে এই যে সিকিউটা এমন, এই সিকিউটা আমি চোখ বন্ধ করে বলতে পারি, এই সিকিউতে আপনি এখন যদি এটা লিখতে বসেন, আমি যদি বলি আপনি এখন এই সিকিউটা, আমি তো জাস্ট একটা হিন্টস দিয়ে দিলাম, অ্যান্সার বলেই দিলাম, এখন যদি আপনি লিখেন আপনি 10-এ 10 পাবেন। যুক্তিবিদ্যা এমন একটা সাবজেক্ট যেটা আপনাদের কাছে কঠিন মনে হয়, আমার কাছে সহজ মনে হয়, কারণ আমি পড়াই, আপনাদের কাছে সহজ মনে হবে পড়তে পড়তে। এবং যুক্তিবিদ্যায় পিওর একদম 10-এ 10 পাওয়া যায় সিকিউতে, জিওগ্রাফিতে পাবেন না, সিভিক্সে পাবেন না, হিস্ট্রিতে পাবেন না, লজিকে পাওয়া পসিবল। একটু কষ্ট করতে হবে, একটু মনোযোগ দিতে হবে। একটা সিকিউ আমি সলভ করে দিলাম, পরবর্তী সিকিউটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, আপনারা বাসা থেকে সলভ করে আসবেন, এগুলো সাবমিট করবেন, নিজেরাই নিজেদের কাছে সাবমিট করবেন যে আসলে অ্যান্সার দেখে আপনি স্যাটিসফাইড কিনা। যদি আপনার প্রশ্নের উপস্থাপনা দেখে, উত্তর দেখে আপনি যদি আসলে সন্তুষ্ট না হন, তাহলে আমরা টিচাররা কিভাবে, বা যে মূল্যায়ন করবে এভালুয়েটর, সে কিভাবে আসলে সন্তুষ্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে আরো একটা সিকিউ দেওয়া আছে, এটাও আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে। ওকে, উল্লম্ফন বিভাগ কি, মহাবিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান, বাক্যের প্রযোজ্য সংজ্ঞাটাই ব্যবহার করো, ওই যে ডেফিনেশন থেকেও একটা প্রশ্ন আসতে পারে, দেখবেন এগুলা। ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত
ক্লাসের প্রত্যেকটা টপিকের বিষয়াশয় বিশ্লেষণ দেখা, প্রত্যেকটা বিষয় আমরা একসাথে বুঝলাম, শিখলাম। ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে আপনাদের যে কোনো ধরনের বহু নির্বাচনী বা সৃজনশীল প্রশ্নগুলো যদি এসে থাকে আপনারা কখনোই আটকাবেন না। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ।